হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এবং একই সাথে ভীষণ দুশ্চিন্তার মধ্যে তোমাদের দিন যাচ্ছে, যেহেতু সামনেই ভর্তি পরীক্ষা। সকল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। তো এই সময়টা তো তোমরা কিভাবে রসায়নের প্রস্তুতি গুছিয়ে নিবে কিংবা কতটুকু পড়বে? তো তোমাদের এই কঠিন সময়ে তোমাদের চলার পথটাকে মসৃণ করে দেওয়ার জন্য চলে এসেছি আমি বাসুদেব। আমরা আজ আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয় 2023-24 সালের বিগত বছরের সকল কোশ্চিন কিভাবে খুব সহজে আমরা সলভ করতে পারি সেটা নিয়ে। এবং একই ধারাবাহিকতা আমি চিন্তা করেছি তোমাদের জন্য থাকবে যতদিন ভর্তি পরীক্ষা না হয়। আমরা প্রত্যেকদিন একটা করে ইউনিভার্সিটির বিগত বছরের প্রশ্ন সলভ করব। তো তার আগে চলো আমরা একটু দেখে নিই তোমাদের জন্য আমাদের তরফ থেকে তোমাদের অ্যাডমিশন জার্নিকে মসৃণ করতে, তোমাদের সফলতার পথকে আরো বেশি সহজ করতে আমরা তোমাদের জন্য একটি মেগা কোর্স নিয়ে চলে এসেছি। মেগা কোর্স কেন বলছি, কারণ ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় কেমিস্ট্রিতে যে 25 মার্ক থাকে, আমাদের এই কোর্সটা যদি তোমরা সবগুলো করতে পারো তাহলে তোমাদের খুব সহজেই 22 থেকে 23 এই মার্কের রেঞ্জের প্রিপারেশন তোমার খুব সহজেই হয়ে যাবে। তো মেগা কোর্সটা কেন বলছি, এই কোর্সে তোমাদের জন্য যে যে অধ্যায় থাকছে সেটা হচ্ছে, দেখো, দ্বিতীয় পত্র থেকে অবভিয়াসলি অর্গানিক কেমিস্ট্রি, যেটা আমাদের প্রত্যেকের কাছে একটি আতঙ্কের নাম। অর্গানিক কেমিস্ট্রি তো থাকছেই। আচ্ছা, তার সাথে থাকছে পরিমাণগত রসায়ন, এবং ফার্স্ট পেপার থেকে থাকছে গুণগত রসায়ন, মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্ম, রাসায়নিক বন্ধন এবং রাসায়নিক পরিবর্তন। এই 5টা অধ্যায় নিয়ে আমরা একটি মেগা কোর্স তোমাদের জন্য রান করেছি। ক্লাস শুরু হবে ডিসেম্বরের 5 তারিখে, এবং ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার আগে অবশ্যই একবার শেষ হবে এবং একবার রিভিশন হয়ে যাবে। এই কোর্সে তোমাদের জন্য কি কি থাকছে, একবারে বেসিক থেকে শর্টকাট এবং হাতে কলমে ক্যালকুলেশন, একই সাথে তোমাদের আমি দীর্ঘ এই কোচিং অ্যাডমিশন টেস্টে যে দীর্ঘ টাইমটা পড়াচ্ছি, সেই অভিজ্ঞতার আলোকে তোমাদের জন্য রয়েছে আমার একটি স্পেশাল হ্যান্ড নোট, সেটা কমপ্লিটলি ফ্রি। ঠিক আছে? এই কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমাদের কি করতে হবে, আমাদের বিকাশ নাম্বার 01859269950, কোর্স ফি মাত্র 1199 টাকা। 1199 টাকায় তুমি ঘরে বসে একটি গোছানো প্রস্তুতি নিতে পারছো। তো ভাইয়া, যারা যারা ভর্তি হতে চাও চট করে আমাদের বিকাশ নাম্বারে 1199 টাকা সেন্ড করে হোয়াটসঅ্যাপে এই টাকা পাঠানো, যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো তার একটা স্ক্রিনশট আমাদের দিয়ে দাও এবং আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে তোমাদের জন্য কি কি থাকছে ঢাকা ইউনিভার্সিটির 2023-24 সালে। আচ্ছা, স্ক্যান্ডিয়ামের 3D1 ইলেকট্রনটির জন্য সম্ভাব্য কোয়ান্টাম সংখ্যা সেট কোনটি? তো আমরা দেখছি এখানে এন এর মান অলরেডি 3 দিয়ে আছে। এন এর মান কত দিয়ে আছে বলো ভাই? এন এর মান 3, আর ডি এর জন্য এল এর মান কত? 2। এল এর মান যদি 2 হয় তাহলে এম এর মান কত হবে? 0 প্লাস মাইনাস এল, অর্থাৎ -2 -1 0 +1 +2। তো সেক্ষেত্রে ডি কে ভাঙা যায় কয় ভাগে ভাইয়া বলো? ডি কে ভাঙা যাচ্ছে 5 ভাগে, 1 2 3 4 5। 3D তে ইলেকট্রন আছে কটা? একটা, সেটা খাড়া উপরের দিকে। আমরা জানি কি হুন্ডের নীতি অনুসারে খাড়া উপরের দিকে যেটা থাকবে তার জন্য এস এর মান হচ্ছে +1/2, আর খাড়া নিচের দিকে যেটা থাকবে তার জন্য এস এর মান কত হচ্ছে বলো? হ্যাঁ, -1/2। তো এখানে এস এর মান কত হয়ে যাবে বলো? +1/2। আর এই যে এম এর মান হচ্ছে কত? -2 -1 0 +1 +2। তার মানে এই ঘরের মধ্যে যতগুলো থাকবে তার জন্য এম এর মান কত? -2। তো আমরা দেখি এন এর মান 3, এল এর মান 2, এম এর মান -2 কোথায় আছে? এই যে, অর্থাৎ এ নাম্বার অপশন। আচ্ছা, তারপর দেখো এই যৌগের ক্ষেত্রে, এটা একটা জটিল যৌগ, টেট্রা অ্যামোনিয়াম আয়রন হেক্সাসায়ানাইড, এই যৌগে তোমার আয়রনের জারণ সংখ্যা কত? তো আমরা জানি সায়ানমূলকের জারণ সংখ্যা কত বলবো? হ্যাঁ, -1। আর অ্যামোনিয়াম আয়ন, দেখো অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন কোনটা? এই যে অ্যামোনিয়াম আয়ন, এই যৌগে আয়রনের এই যৌগের জারণ সংখ্যা কত? +1। তো এখানে আমরা জানি এর কোনো চার্জ আছে? নাই, এর দেখো কোনো চার্জ নাই। আমরা জানি একটা যৌগের জারণ সংখ্যা তার চার্জের সমান। তো এই যৌগের চার্জ কত? 0। তাহলে এইটা ইকুয়াল টু আমি 0 লিখে দিলাম। এইবার ধরো বের করতে হবে কার? আয়রনের। ধরি আয়রনের জারণ সংখ্যা এক্স, মানে টোটাল গুলো জারণ সংখ্যা সমষ্টি 0 হবে। অ্যামোনিয়াম কয়টা আছে? 3টা, 3টার জন্য +3। আর এই সায়ানমূলকের জারণ সংখ্যা কত? -1। এখানে আছে কত? 6টা, তাহলে 6টার জন্য -6 = 0, বা এক্স এর মান কত হয়ে যাচ্ছে বলো? +3। তার মানে এখানে আয়রনের জারণ সংখ্যা কত? +3। ব্যাস, কোথায় আছে? এই যে +3। 3 নম্বর কোশ্চিন দেখো, এখান থেকে বলছে কিটোন, এই কিটোন থেকে যদি অ্যালকেন অর্থাৎ কিটোন মূলক সিও মূলককে মিথিলিন মূলকে পরিণত করতে নিচের কোনটি ব্যবহার করা হবে? তাই এটা মিথিলিন মূলক কেন? এইটা হচ্ছে মিথেন। এই মিথেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে তুমি যা পাচ্ছ সেটা হচ্ছে মিথাইল। সেটা হচ্ছে কি? মিথাইল। আর এই মিথাইল থেকে যদি একটা হাইড্রোজেন তুমি বাদ দিয়ে ফেলো, যা পাচ্ছ সেটার নাম হচ্ছে মিথিলিন। তো আমরা জানি কিটোনকে মিথিলিন মূলকে পরিণত করা যায় একটা বিক্রিয়ার মাধ্যমে। সেই বিক্রিয়ার নাম কি? ক্লিমেনসন বিক্রিয়া। ক্লিমেনসন বিক্রিয়া কোথায়, কিভাবে চিনবো আমি ক্লিমেনসন বিক্রিয়া? যে বিক্রিয়ায় জিঙ্ক অ্যামালগাম ব্যবহার করা হয়। তার মানে এটা অবশ্যই ক্লিমেনসন বিক্রিয়া। জিঙ্ক অ্যামালগাম কোথায় আছে? এই দেখো, জিঙ্ক মার্কারি HCl, এটা জিঙ্ক অ্যামালগাম।
আচ্ছা, এই বিক্রিয়ার সিস্টেমটা কি? এই বিক্রিয়ার সিস্টেম, যেখানে অক্সিজেন আছে অক্সিজেন সরাই ফেলো, দুটো হাইড্রোজেন যোগ করে দাও। তার মানে এই যে এখানে অক্সিজেন আছে অক্সিজেন বাদ দাও, দুটো হাইড্রোজেন যোগ করে দিলে দেখো মিথিলিন গ্রুপ হয়ে গেল। আচ্ছা, 4 নম্বর কোশ্চেন দেখো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা দিয়েছে হয়, দ্রাব্যতার গুণফল কত? তো ভাই এই দ্রাব্যতা রিলেটেড ম্যাথ গুলো খুবই সহজ। এর জন্য আমাদেরকে মনে রাখতে হবে কি, আমার মাথার উপরে আমি, তোমার মাথার উপরে তুমি, ছাদের উপরে তুমি আর আমি। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এখানে আমি মানে কি ক্যাটায়নের সংখ্যা, তুমি মানে কি অ্যানায়নের সংখ্যা। তাহলে আমার মাথার উপরে আমি 1 টু দি পাওয়ার 1, তোমার মাথার উপরে তুমি 3 টু দি পাওয়ার 3, ছাদ মানে এস, ছাদের উপরে তুমি আর আমি। এই দেখো কত হচ্ছে 27, 27 s টু দি পাওয়ার 4, 27 s টু দি পাওয়ার 4 কোথায় আছে সেটা, এই যে 27 s টু দি পাওয়ার 4। এবার 5 নম্বর কোশ্চিন, ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কতটুকু ক্যালসিয়াম জমা হবে? আমরা জানি কি, একটা লবণের মধ্যে যদি একটা লবণের 1 মোল পরিমাণ মেটাল যদি তুমি ক্যাথোডে জমা করতে চাও, তাহলে ওর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করতে হবে ওই মেটালের চার্জের সমান। তার মানে ক্যালসিয়াম ক্লোরাইড একটি লবণ, CaCl2 একটি লবণ, এর মেটাল কোনটা? ক্যালসিয়াম, তাই তো? হ্যাঁ, এই ক্যালসিয়ামের 1 মোল যদি আমি ক্যাথোডে জমা করতে চাই, তাহলে এর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করতে হবে ক্যালসিয়ামের চার্জের সমান। ক্যালসিয়ামের চার্জ কত বলো? +2। তার মানে 2 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে 1 মোল মানে 40 গ্রাম ক্যালসিয়াম জমা হবে। তো ভাইয়া এইখানে কয় ফ্যারাডে বিদ্যুৎ চালনা করছে দেখো তো, 1 ফ্যারাডে। তাহলে 2 ফ্যারাডে চালনা করলে জমা হবে 40 গ্রাম, 1 ফ্যারাডে চালনা করলে কতটুকু? 20 গ্রাম। ব্যাস। তো আমরা দেখো পরবর্তী যে 6 নম্বর কোশ্চিন, সেটা হচ্ছে অ্যামোনিয়া প্রাইমারি অ্যামিন সেকেন্ডারি অ্যামিন যৌগগুলোর মধ্যে ক্ষার ধর্ম প্রদর্শনের ক্রম কোনটি? তো আমরা জানি অ্যামিনের যে ক্ষার ধর্মের ক্রম, সেটা মনে রাখার একটা শর্টকাট টেকনিক, সেটা হচ্ছে 213A। তার মানে হচ্ছে প্রথমে 2 ডিগ্রি অ্যামিন, তারপর হচ্ছে অর্থাৎ 2 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন এবং অ্যানিলিন বা অ্যামোনিয়া। তো এখানে আমরা 1 ডিগ্রি অ্যামিন কাকে বলবো? 1 ডিগ্রি অ্যামিন হচ্ছে সেই অ্যামিন যার সাথে মানে নাইট্রোজেনের সাথে দুটো হাইড্রোজেন থাকলে সেটা প্রাইমারি অ্যামিন। তো দেখো এটা 1 ডিগ্রি, এবং হাইড্রোজেন সংখ্যা কমবে, আলটিমেটলি ডিগ্রি বাড়বে। তার মানে এখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে এটা কয় ডিগ্রি হবে? 2 ডিগ্রি অ্যামিন হবে। তো আমরা জানি কি সব থেকে সক্রিয় হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। তার মানে আলটিমেটলি কি হবে? R2NH, এটা 2 ডিগ্রি অ্যামিন বা সেকেন্ডারি অ্যামিন। তারপর হচ্ছে 1 ডিগ্রি, 1 ডিগ্রি কোনটা? অর্থাৎ নাইট্রোজেনের সাথে দুটো হাইড্রোজেন থাকবে। তারপর হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন, তো 3 ডিগ্রি অ্যামিন এখানে নাই। তারপর লাস্টে কোনটা আছে? অ্যামোনিয়া। ব্যাস, এটা হয়ে গেল। এবার দেখো কোনটি ফিলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে? এটা খুব সহজ জিনিস, আমরা ছোটবেলা থেকে শিখে আসছি যে কেবলমাত্র অ্যালডিহাইডই ফিলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে। তো অ্যালডিহাইডের কার্যকরী মূলক কোনটা? দেখো C≡H। তো আমরা এখানে অপশন গুলো লক্ষ্য করি, দেখো প্রথমটা অ্যাসিটিক অ্যাসিড, এটা অবশ্যই অ্যালডিহাইড না, বাদ। 2 নম্বরটা হচ্ছে ফর্মালডিহাইড, তারপরটা হচ্ছে এটা হচ্ছে কিটোন, কিটোন তো করবেই না, নান অফ দিস, এটাও বাদ। তো এইখানে এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড বা মিথানোইক অ্যাসিড, ঠিক আছে? তো এইখানটা আমরা যদি স্ট্রাকচারটা তো দেখি, দেখো H≡C≡O, বন্ড OH, এই দেখো একটা অ্যালডিহাইড মূলক এইখানে বিদ্যমান। তার মানে মধ্যের কথা হচ্ছে এই বি নাম্বার অপশন ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করবে। নিচের কোন জোড়া যৌগের সময়ায়ন প্রভাব বিদ্যমান? সময়ায়ন প্রভাবটা কি? একটা স্বল্প দ্রবণীয় সলিউশনের মধ্যে যদি অধিক দ্রবণীয় সলিউশন আমি অ্যাড করি, তাহলে অধিক দ্রবণীয় সলিউশনের প্রভাবে স্বল্প দ্রবণীয় সলিউশনের যে বিয়োজিত হওয়ার ক্ষমতা হ্রাস পায়, এটাকেই বলে সময়ায়ন প্রভাব। তো দেখো HCl, এটা হচ্ছে স্ট্রংলি আয়োনাইজড হয়, মানে সম্পূর্ণভাবে আয়নিত হয়। তাহলে এর প্রভাবে হাইড্রোজেন সালফাইড মৃদু আয়নিত হয়, এর প্রভাবে হাইড্রোজেন সালফাইডের আয়নিত হওয়ার প্রবণতা হ্রাস পাবে, এই জন্য এখানে সময়ায়ন প্রভাব বিদ্যমান। ব্যাস। তারপর দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির পিএইচ এবং পিওএইচ এর অধিক তাপমাত্রার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? তো আমরা জানি কি তাপমাত্রা যত বাড়বে বিয়োজিত হওয়ার রেট বেড়ে যাবে। তার মানে কি অল্প তাপমাত্রায় যদি তোমার পানির যে পরিমাণ আয়নিত হবে, তাপমাত্রা যদি তুমি বেশি করো, ইনক্রিজ করে ফেলো, তখন এর আয়নিত হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। তো যখন ঘনমাত্রা প্রোটন বাড়বে, তখন কি হয়ে যাবে? আলটিমেটলি পিএইচ এর মান কমবে। সেম যদি তুমি হাইড্রক্সিল আয়নের কথা চিন্তা করো, ঘনমাত্রা হাইড্রক্সিল আয়ন যত বাড়বে, পিওএইচ এর মানও তত কমে যাবে। তার মানে তাপমাত্রা বৃদ্ধি করলে যে ফর্মুলাটা আসে, পিএইচ প্লাস পিওএইচ ইজ লেস দেন 14। তার মানে সেক্ষেত্রে পিএইচ এর মান এবং পিওএইচ এর মান কমে যাবে। কোথায় আছে? সি নাম্বার অপশনে আছে। দেখো পিএইচ লেস দেন 7, পিওএইচ ইজ লেস দেন 7। বলছে নিচের কোনটি ওজন স্তরের ক্ষতির জন্য দায়ী নয়? তো আমরা জানি এটা খুব শর্টকাট ফর্মুলার মাধ্যমে মনে রাখতে পারি,
কাকা দায়ী নয়, কাকা দায়ী নয়। কাকায় হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর আর কায় হচ্ছে কাকায় হচ্ছে কার্বন, কাতে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর কায় হচ্ছে কার্বন মনোঅক্সাইড। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোঅক্সাইড এই দুইটা ওজোন স্তর ক্ষতির জন্য দায়ী নয়। কোথায় আছে দেখো, এই যে অপশন এতে আছে কার্বন মনোঅক্সাইড। তো এখন 11 নম্বর কোশ্চিন, এখানে হাইব্রিডাইজেশন থেকে কোশ্চিন আসছে, বলছে কোন যৌগের কার্বনে একাধিক সংকরণ বিদ্যমান আছে। তো প্রথমে আমি বলে নিই, আমরা অনেকেই নিজের অজান্তে ভুল শিখে থাকি যে কার্বন কার্বন যেখানে একক বন্ধন আছে সেখানে কেবলমাত্র sp3, যেখানে দ্বিবন্ধন আছে sp, যেখানে ট্রিপল বন্ড আছে দ্বিবন্ধন আছে সেখানে sp2, যেখানে ট্রিপল বন্ড আছে সেখানে sp। ভাই এটাতে সব কোশ্চিনের আনসার করা যায় না, এবং স্যারেরা জানে যে তুমি এই শর্টকাট ফর্মুলা ইউজ করবে, এই জন্য এই ধরনের কোশ্চিন তোমাকে দিয়ে দিয়েছে। তো দেখো আমরা কি করতে পারি, এক্ষেত্রে আমরা মূল নিয়ম যেটা x ইজিক্যাল টু নাম্বার অফ সিগমা বন্ড প্লাস লোন পেয়ার ইলেকট্রন। তো ভাই হাইব্রিডাইজেশনের উপর আমার চ্যানেলে একটা ভিডিও দিয়ে আছে, তোমরা হাইব্রিডাইজেশনের ভিডিওটা যদি মানে কমপ্লিটলি দেখতে পারো তাহলে এই ধরনের সকল প্রবলেম তোমাদের সলভ হয়ে যাবে। তো x এর মান যদি 2 হয় সেক্ষেত্রে আমরা জানি sp হাইব্রিডাইজেশন, 3 হলে sp2, 4 হলে sp3। ভিডিওটা আলটিমেটলি বড় হয়ে যাচ্ছে এই জন্য একটু শর্টকাট করছি। তো দেখো 1 টু বিউটাডাইন, দেখুন বিউটাডাইন মানে কি, তোমার এইখানে কার্বন আছে কয়টা, 4টা, 1 2 3 4। তো 4 হলে এখানে 1 2, অর্থাৎ 1 নাম্বার 2 নম্বরে দ্বিবন্ধন আছে, 1 নাম্বার এবং 2 নম্বরে দ্বিবন্ধন আছে, 1 নাম্বার এবং 2 নম্বরে দ্বিবন্ধন আছে। বাদ বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা ফিল আপ হয়ে যাবে। বাদ বাকি হাত কয়টা আছে, একটা দুইটা, এর কোনো হাত আছে নাই। এখানে কয়টা আছে, একটা হাইড্রোজেন, এখানে দেখো 3টা হাইড্রোজেন। তো আমি ভাই এখান থেকে সিগমা ওয়ান কাউন্ট করি, 1 2 3, 3টা সিগমা ওয়ান, তার মানে এখানে এর হাইব্রিডাইজেশন কি হবে, sp2। এখানে দেখো সিগমা ওয়ান কয়টা আছে, একটা দুইটা, দেখো দ্বিবন্ধন থাকা সত্ত্বেও এখানে sp হাইব্রিডাইজেশন হচ্ছে। আর এখানে কি হচ্ছে দেখো, 1 2 3, এখানে কত হয়ে যাচ্ছে, sp2। আবার এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন আছে, এই যে 3টা হাইড্রোজেন, তার মানে 3টা হাইড্রোজেনের সিগমা বন্ধন, এটা সিগমা 4, এর জন্য কত হয়ে যাচ্ছে, sp3। তার মানে অ্যাবসলিউটলি আনসার হবে এইটা। দেখো কোন বিক্রিয়া এনথালপির মান সর্বনিম্ন। তো আমরা জানি কি, একটা প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে এনথালপির মান কখন বৃদ্ধি পাবে কখন কমবে। সেক্ষেত্রে যদি অ্যাসিড এবং ক্ষার উভয় দুর্বল হয় তখন কি হয়ে যাবে, এনথালপির মান সর্বনিম্ন হবে। এই দুইটার থেকে একটা যদি একটু মানে সবল হয় তখন আস্তে আস্তে এনথালপির মান বাড়বে, এবং তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের এনথালপির মান কিন্তু সবচেয়ে বেশি হবে। তো আমরা এখানে যে উদাহরণগুলো দিয়ে আছে দেখবো কার অ্যাসিড এবং ক্ষার উভয় দুর্বল। তো আমরা জানি অর্গানিক অ্যাসিড মানে মৃদু অ্যাসিড, আর এটা তো গ্রুপ 1 এর মৌলের সাথে হাইড্রোক্সিল গ্রুপ আছে, তার মানে এটা অবশ্যই স্ট্রং বেস। তার মানে এর এনথালপির মান কিন্তু মোটামুটি বেশি হবে। আমরা প্রথম খুঁজবো যে কোথায় মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষার আছে। তো দেখো এটা অর্গানিক অ্যাসিড এবং এটা অবশ্যই মেটাল নাই, অর্থাৎ মেটালের সাথে ওইচ থাকলে সেই গ্রুপটা মানে সেই ক্ষারটা সব থেকে বেশি তীব্র ক্ষার হবে। তো যেহেতু এইটা অর্গানিক অ্যাসিড মৃদু অ্যাসিড এবং এইটা হচ্ছে মৃদু ক্ষার, এই জন্য এর এনথালপির মান সবচেয়ে কম হবে। এটার দিকে চিন্তা করো, এটা তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, কারণ সোডিয়াম গ্রুপ 1 এর মৌলের সাথে ওইচ আছে, গ্রুপ 1 এর মৌল তীব্র ক্ষার ধরে তোমরা জানো। আচ্ছা, এটা দেখো HCl, এটা স্ট্রং এটা উইক, এটা উইক এটা স্ট্রং, তার মানে এর মধ্যে তুলনামূলক এই বি নাম্বারেই আমরা মৃদু অ্যাসিড মৃদু ক্ষার পাচ্ছি, এই জন্য এর এনথালপির মান সবচেয়ে কম। আচ্ছা, আমার মনে হয় একটু মুছে নেওয়া উচিত, না হলে এখন ম্যাথ চলে এসেছে, ম্যাথগুলো সলভ করতে পারবো না। আচ্ছা, তো দেখো ভাই বলছে 2.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে হতে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। তো আমরা প্রথম ক্যালসিয়াম কার্বনেটকে ভেঙে ফেলি, CaCO3, এটা বইয়ের অঙ্ক হুবহু তুলে দিচ্ছে। ভাঙলে আমরা কি পাচ্ছি, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। তো ওই কি নিয়ম করলে হয়ে যাবে, ক্যালসিয়াম কার্বনেটের ভর কত 100, এখান থেকে পাচ্ছি কত 44 গ্রাম। তো আমরা ওই কি নিয়ম লিখতে পারি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড 44 গ্রাম, 1 থেকে পাচ্ছি কত ভাগ 100, আর এখানে দিয়ে আছে কত 2.5, তাই তো ভাই 2.5। তার মানে এর 2.5 দ্বারা যদি তুমি গুণ করে ফেলো, এবার এখান থেকে হাতে ক্যালকুলেশন তো তোমরা অবশ্যই করতে পারবা, এই পয়েন্ট এখান থেকে উঠে যাবে, পয়েন্টের পরে যে কটা সংখ্যা আছে একের পরে ততগুলো শূন্য হয়ে যাবে। আচ্ছা ব্যাস, তাহলে এই 25 দিয়ে যদি আমি 100 কাটি কত হচ্ছে 4, 4 দিয়ে 44 কাটলে হচ্ছে 11, আর 11 10 দ্বারা ভাগ করলে 1.1 গ্রাম। তার মানে আমি দেখলাম 2.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে সেখান থেকে 1.1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। এবার আমরা জানি কি ভাই, 1 মোল পরিমাণ সকল কিছু সমান সংখ্যক আয়তন দখল করে, তার মান হচ্ছে কত 22.4 লিটার। তো আমরা এক মোল কার্বন ডাইঅক্সাইড থেকে পাই কত 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে বলো, 22.4 লিটার। তাহলে একের জন্য কত হবে ভাগ 44, আর এই যে 1.1 এর জন্য কত হবে 22.4 গুণ 1.1 ডিভাইডেড বাই 44। আচ্ছা, তো
তো এইখান থেকে পয়েন্টটা উঠে ফেলো, উঠে ফেললে এখানে 10 গুণ হয়ে গেল, এখান থেকে পয়েন্ট উঠে ফেলো, কত হয়ে গেল 10 গুণ হয়ে গেল। ঠিক আছে, এর 4 দ্বারা কাটা দাও 4। আচ্ছা 4 গুণ 44, এইবার এর 4 দিয়ে কেটে দাও, দেখো কত হচ্ছে মেবি 56। এই 56 যদি 100 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে 0.56। এই তো শেষ। 0.56 কোথায় আছে দেখো, এই যে 0.56 লিটার। 14 নম্বর ম্যাথ আসছে 100 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 0.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এই দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত? আচ্ছা ppm এককে মান বের করতে বলছে। তো ppm এককের জন্য আমরা খুব সহজে একটা ফর্মুলা ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এটা দেখে দেখে করে ফেলতে পারো। ppm সমান হচ্ছে মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ যাই থাকুক তাকে আমাকে মিলিগ্রাম পার লিটারে নিয়ে গেলে ppm হয়ে গেল। আচ্ছা তো কাকে? ঘনমাত্রাকে। আচ্ছা তো আবার আমরা জানি ঘনমাত্রা সমান কি W/V, অর্থাৎ প্রদত্ত ভরকে আয়তন দ্বারা ভাগ করলে ঘনমাত্রা পেয়ে যাও। প্রদত্ত ভর কত দিয়ে আছে বলতো? এখানে দিয়ে আছে 0.5, তাই তো? রাইট, হ্যাঁ 0.5। আর ভি এর মান কত দিয়ে আছে? 100। কিন্তু এটা আমি কি পেলাম? গ্রাম পার মিলিলিটার। এটা বললাম আমি গ্রাম পার মিলিলিটার। একে আমাকে কিসে কনভার্ট করে নিতে হবে? এই ইউনিটটাকে যদি আমরা মিলিগ্রাম পার লিটারে কনভার্ট করে নিই তাহলে ppm হয়ে গেল। তো গ্রামকে মিলিগ্রাম করার উপায় কি বলতো? 1000 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 0.5 গুণ 1000 আর ডিভাইডেড বাই 100। এই টোটালটাকে আমাকে মিলিলিটারকে লিটার করার উপায় কি? 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে তুমি এর 1000 দ্বারা ভাগ করে ফেলো। এইটা দেখো এরপর আবার নিচে আছে, তার মানে এটা উপরে গিয়ে কি হয়ে গেল? আরো 1000 গুণ হয়ে গেল। ব্যাস, এর তুমি কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হলো? 10। 10 করলে 5, 5 গুণ 1000 কত হয়ে গেল বলো ভাই? 5000 ppm। ব্যাস। আচ্ছা সর্বশেষ যে 15 নম্বর কোশ্চেনটা দেওয়া আছে, এটা আমরা এখন সলভ করব কিভাবে? এটা আমরা খুব সহজে সলভ করতে পারি। বলছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের একটি ডাইমার Al2Cl6 এর মধ্যে কয়টা কি ধরনের বন্ধন আছে? তো এটা আমরা সেই ইন্টারমিডিয়েট থেকে পড়ে আসতেছি। দেখো এইটা আমরা হলো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3। আচ্ছা এখানে আর একটা অ্যালুমিনিয়াম আছে, এই অ্যালুমিনিয়ামের যোজনী কত ভাই? 3। তো যেহেতু 3 মানে এই 3টা বন্ধন ইজিলি ফর্ম করতে পারবে, তার মধ্যে 2টা বন্ধন ফর্ম করে ফেললো। আচ্ছা কিন্তু ক্লোরিন আছে কয়টা? 6টা। ক্লোরিন কয়টা দিয়ে আছে? 6টা দিয়ে আছে। তার মানে যদি আমরা নর্মালি এই ধরনের বন্ধন ফর্ম করতে চাই, দেখো অ্যালুমিনিয়ামের যোজনী কত হয়ে যাচ্ছে? 4, যেটা কখনোই সম্ভব না। কিন্তু অ্যালুমিনিয়াম পারবে কয়টা? 3টা। তাহলে এই অ্যালুমিনিয়ামও 3টা পারলো, এদের 3টা শেষ। এই একটার সাথে কি ধরনের বন্ধন গঠন করে সেটা আমাকে বুঝতে হবে। মনে রাখতে হবে আমার যে কটা ইলেকট্রন আছে, মানে একটা বন্ধন গঠন করার জন্য 2টা ইলেকট্রন দরকার হয়। তো ইন্ডিভিজুয়ালি মোলের একটা করে ইলেকট্রন দেবে। তার মানে এইখানে যে বন্ধনটা গঠন হয়েছে, এইখানে ইলেকট্রন লাগছে কয়টা? 2টা। এর মধ্যে অ্যালুমিনিয়াম একটা দিছে, ক্লোরিন একটা দিছে। এইখানে অ্যালুমিনিয়াম একটা দিছে, ক্লোরিন একটা দিছে। এইখানে অ্যালুমিনিয়াম একটা দিছে, ক্লোরিন একটা দিছে। তার মানে আলটিমেটলি কিন্তু অ্যালুমিনিয়ামের যে সর্বশেষ কক্ষপথে 3টা ইলেকট্রন ছিল, 3টা ভ্যানিশ। ঠিক আছে, এরপরে যদি বন্ধন গঠন করতে হয় সেটা সন্নিবেশ বন্ধন। সন্নিবেশ বন্ধন মানে ওই হ্যালোজেন থেকে এক জোড়া ইলেকট্রন নেবে, নিজে কোনো ইলেকট্রন দেবে না। আচ্ছা ব্যাস, তাহলে এই যে বন্ধনটা গঠন করলো এইটা হচ্ছে, চিন্তা করো এইটা হচ্ছে তোমার সন্নিবেশ বন্ধন। সন্নিবেশ বন্ধনের ক্ষেত্রে আমরা এর চিহ্ন কিভাবে দিতে পারি? যে নিচ্ছে এই ক্লোরিন থেকে অ্যালুমিনিয়াম নিচ্ছে, ব্যাস এটা বুঝাতে পারলাম। আচ্ছা তাহলে এই ক্লোরিনের কি অবস্থা? এ কি দোষ করলো? কারণ অ্যালুমিনিয়াম তো একটা সন্নিবেশ বন্ধন গঠন করছে, এখানে একটা বন্ড খালি রয়েছে, তার মানে এর বাদ বাকি যে বন্ধনগুলো হয়েছে সবই সন্নিবেশ বন্ধন। তো আমরা এক্ষেত্রে লক্ষ্য করি কটা তোমার সমযোজী বন্ধন হলো? 1 2 3 4 5 6, 6টা সমযোজী বন্ধন। আর সন্নিবেশ বন্ধন কয়টা ভাই? এই হলো 2টা। তো এই ছিল আজকের আয়োজনে। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে এরকম ঢাকা ইউনিভার্সিটির বিগত বছরের প্রশ্ন সলভ নিয়ে। তো তোমরা এখনো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারোনি, চট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমাদের একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এরকম অসংখ্য ভিডিও তোমাদের সামনে আনতে আমার অনুপ্রেরণা যোগাবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে বিজয়।